গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকাল। গণতান্ত্রিক যাত্রায় দিশা খুঁজে পাওয়ার আশা শিক্ষার্থীদের। ছাত্র সংসদ ভোটের ফল প্রভাব ফেলতে পারে জাতীয় নির্বাচনে, মনে করে জামায়াত। আকাঙ্ক্ষা ভিন্ন বলছে বিএনপি। চারটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ। বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নেত্রকোনায় 4 কর্মকর্তাকে বহিষ্কারে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি, ব্যাহত সেবা কার্যক্রম, বেড়েছে লোডশেডিং। এবং তীব্র পানি সংকটে অধিকৃত পশ্চিম তীর, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস বেশিরভাগ উৎস, চরম ভোগান্তিতে ফিলিস্তিনিরা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি শামীমা শাম্মী। গণঅভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই ভোটের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা দিশা খুঁজে পাবে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হারজিতের হিসেব না কষে ছাত্রদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রত্যয় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের, আর সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন প্রাণবন্ত রূপ কবে কে দেখেছে? রাজনীতির নানা পথ, মতাদর্শিক লড়াইয়ের তুমুল বাকবিতণ্ডা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভাজে, চায়ের আড্ডায়, ক্যাফেটেরিয়া থেকে হলের বারান্দায় কিংবা সবুজে ঘাসে আলোচনা সভার সবকিছু জুড়ে আছে ডাকসুর অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই ডাকসু এক আরাধনার নাম, যে আরাধনা ধরা দিবে আগামীকাল ভোটের ব্যালটে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। এমন এক ডাকসু নির্বাচন পেতে বছরের পর বছর এখানকার শিক্ষার্থীদের রক্ত ঝরেছে পুরো প্রাঙ্গণ জুড়ে। অপেক্ষা করতে হয়েছে একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের। কাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 40,000 ভোটার কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13টি পদে মোট 41টি ভোট প্রয়োগ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতা নির্বাচন করবেন। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুষ্ঠু ডাকসু নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও তাদের প্রত্যাশা নিরপেক্ষ ডাকসুর। নির্বাচন আমরা আশা করছি সুষ্ঠু হবে, কারণ এটা বাংলাদেশের 24 অভ্যুত্থানের পরে প্রথম একটা ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে। সবারই অ্যাটেনশন এখানে আছে। স্বাভাবিকভাবে ভোটের দিন তো একটু উত্তেজনা তৈরি হয়, কিংবা রেজাল্ট বের হওয়ার পরে একটু কেউ মানে না, এটাকে আমি স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হিসাবে দেখি। যদি নির্বাচনে লাইন জামিং বা কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই আমি আশা করি যে কোনো ম্যানিপুলেশন হবে না। এটা ভোটের দিন সকালে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা পূর্বে আচরণবিধি নিয়ে অনেক কথা বলেছি, প্রত্যেক প্রার্থী বলেছে, কিন্তু আজকে প্রচারণার শেষ দিন, আজকে কারোর বিরুদ্ধে আমরা অভিযোগ দিব না। আমরা বিশ্বাস করি এই সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দিব এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। নির্বাচনের মধ্য দিয়ে যিনি এই নেতা নির্বাচিত হবেন, শিক্ষার্থীদের কল্যাণে তাকেই মেনে নেয়ার কথা বলছেন এসব প্রার্থীরা। জয়ী না হলেও শিক্ষার্থীদের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার প্রতিশ্রুতিও দেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা তরুণে ছাত্র নেতারা। যেই ভিপি নির্বাচিত হবে, এবার আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা যারাই ভিপিতে দাঁড়িয়েছিলাম প্রত্যেকে তাকে সহযোগিতা করব। আমি ছাড়া যদি অন্য কেউ হোক, সে তার কাছেও প্রত্যাশা থাকবে সে যেন আমি যে কাজগুলো করে আসছিলাম, যেগুলো প্রসেসিংয়ে আছে, শেষ হয় না, সেগুলো শেষ করার ক্ষেত্রে হেল্প করবে। যেই উঠে আসুক না কেন, তারা যাতে ঢাকা ইউনিভার্সিটিকে সার্ভ করতে পারে বা আমরা যাতে সার্ভ করতে পারি, ওই জায়গাগুলোতে আমাদের আসলে নিয়ে যেতে হবে। নির্বাচন সুস্থ, সুন্দর এবং মডেল নির্বাচন হলে আমরা ওয়েলকাম করব। নির্বাচন যদি কোনো রকম ব্যাহত হয়, ব্যাঘাত কেউ ঘটায়, সেক্ষেত্রে আমরা প্রতিহত করব। এই নির্বাচনে হারা অথবা জিতা এটা কোনো কোয়েশ্চেন না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। এখানে যে জিতক অথবা যে হারক, আমরা সবাই জিতে যাব। এদিকে নির্বিঘ্নে ডাকসু সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8টি ভোট কেন্দ্রের 810টি বুথে ভোট দিবেন শিক্ষার্থীরা। কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন সেসবও নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি ভোটার কেন্দ্রীয় ও হল সংসদে ভোট প্রদানের সময় পাবেন সর্বোচ্চ 10 মিনিট। ভোট কেন্দ্রের পর্যাপ্ততা, সময় নিয়ে নানা বিতর্ক থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন। ভোটের দিন তো আমরা বিভিন্ন এন্ট্রিগুলো, আমাদের 7-8টা এন্ট্রি যেখানে আছে, সেখানে চেকপোস্ট অবশ্যই থাকবে। সেখানে যাদেরকে আমরা বৈধ পাস দিব, তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে। এর বাইরে কেউ আসার কথা না।
শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে প্রার্থীরা নানা কৌশলে ভোট চাইলেও ভোটারদের দৃষ্টি প্রার্থীদের প্রতিটি পদক্ষেপে। আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে সেটি নির্ধারণ হবে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানকার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসুর মধ্য দিয়ে। এর বাইরে সবচেয়ে যেই বিষয়টি আলোচনা রয়েছে সেটি আগামী বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটির ভাগ্য নির্ধারণ হবে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার রাত 11টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এরই মধ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ডাকসুর ভোটার ছাড়া সাধারণের জন্য ক্যাম্পাসে ঢোকা বন্ধ রাখা হচ্ছে। আজ প্রথম প্রহরে পুরো ক্যাম্পাসে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর সহ অধিকাংশ প্রবেশপথ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। যেখানে পুলিশ, প্রক্টোরিয়াল টিম, বিএনসিসির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা সন্তোষ জানিয়েছেন। তাদের প্রত্যাশাকালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে এবং ক্যাম্পাসের প্রশাসন তাদের দায়িত্ব না, আমি খুবই স্যাটিসফাইড। ডাকসু নিয়ে একটা আশঙ্কা তৈরি করছিল যে ঝামেলা হতে পারে, সে কোনো সংখ্যায় আমি দেখছি না। এবারে ডাকসুতে 100% সুষ্ঠু নির্বাচন হবে, কারণ এবারে ডাকসুর মধ্যে একটি সুষ্ঠু এবং উৎসমুখর পরিবেশ দেখা যাচ্ছে। ডাকসুর একজন প্রার্থী হিসাবে মনে করি এবারে ডাকসুটা আমাদের শিক্ষার্থীদের মাঝখানে একটি বড় ধরনের ঐক্য সৃষ্টি করবে। কাল ডাকসু নির্বাচন। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা জানাবেন। শাম্মী, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সকাল থেকে কথা হয়নি, তবে তারা নিয়মিত যে ব্রিফ করেন সেটি যখন করবেন তখনও কথা হবে এবং আমরা আরও তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে যদি আমি শুরু থেকে বলি, আমরা কিন্তু দেখছি যে ক্যাম্পাসের নিরাপত্তা এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে এবং যেসব জায়গায় নিরাপত্তা বেশি জোরদার করার দরকার সেই জায়গাগুলোতেও আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কার্জন হলে আমরা দেখছি এখানে মূলত কার্জন হলে 2টি কেন্দ্র থাকবে। তো এই 2টি কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি এখানে তাদের উপস্থিতি দেখছি। এবং আরেকটা বিষয় বলতে হয় যে আমরা দেখেছি গতকাল কিন্তু প্রচারণার শেষ সময় ছিল এবং আজকে কোনো প্রচারণা নেই, তবে ক্যাম্পাসে যে স্বাভাবিক কার্যক্রম, পড়াশোনা কিংবা ক্লাস পরীক্ষা, সেগুলো কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই চলছে। আমরা জানি যে মাঝে কিছুদিন বন্ধ রাখা হয়েছিল এই পরীক্ষাকে কেন্দ্র আপনার এই ভোট গ্রহণকে কেন্দ্র করে, তো সবার দাবির মুখে সেই ছুটিগুলো বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র যেদিন ভোট গ্রহণ সেদিন শুধু ছুটি থাকবে, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আমরা জানি যে গতকাল চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এলইডি টিভির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের বাইরে সেখানে লাইভ দেখানো হবে যে কে কত ভোট পেয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্র থেকে আলাদা আলাদা করে ডিক্লারেশন দেওয়া হবে যে কে কত ভোট পেল এবং সব কেন্দ্রগুলো এক করে তারপরে চিফ রিটার্নিং কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে সব কেন্দ্রগুলো একসাথে করে। তো আরেকটি বিষয় একটু বলতে হয়, আমরা দেখেছি গত রাতে একটি ঘটনা দেখেছি যেটিকে অনেকেই বলছেন যে এগুলো বিশৃঙ্খলা চেষ্টা করা হয়েছে এবং ডাকসুকে শেষ মুহূর্তে বানচালের চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন তারা নিজেদের নাম সহ তারা নিজেরা বলেছেন যে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তারা এই ডাকসুকে বানচাল করবার জন্য আমরা দেখেছি রাতে তারা বেশ কিছু পোস্টারিং করেছে। তারা বলেছে অমুককে ভোট দেওয়া যাবে না, তমুককে ভোট দেওয়া যাবে না, এই টাইপের একটি তারা পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়েছে এবং এই নিয়ে প্রশাসনের সঙ্গেও গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন। তারা যখন গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলা হয়েছে তখন চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন যে যারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আমরা জানিনি। তবে
সাধারণ শিক্ষার্থীরা বলছেন যারা এ ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তারা মূলত ডাকসুকে বানচাল করবার জন্য শেষ মুহূর্তে শেষ চেষ্টাটি চালিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলি যে এ ধরনের দু একটি বিশৃঙ্খলার ঘটনা থাকলেও ডাকসু কিন্তু তার আপন গতিতে সেই আমরা যখন দেখেছি যখন তফসিল ঘোষণা হয়েছে 30 আগস্ট, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে এই যে ডাকসু নির্বাচনের নানা প্রক্রিয়া শেষে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ ইত্যাদি থাকলেও আমরা দেখছি ক্যাম্পাসের ভিতরে কোনো প্রকার সহিংসতা নেই, ক্যাম্পাসের ভিতরে কোনো মারামারি হানাহানি নেই। তো এটিকে কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য বলাই যায়। আমরা আশা রাখছি যে আগামীকাল সুষ্ঠু পরিবেশেই তা ডাকসু নির্বাচন সম্পন্ন হবে এবং ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি বিজয়ী হবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি কাজ করবেন। তো সামনে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলতি মাসেই বহুল কাঙ্ক্ষিত 3টি ছাত্র সংসদ নির্বাচন। অনেকেই মনে করছেন এটি জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। বলছেন সংসদ নির্বাচনের সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে এটি। ক্যাম্পাসের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে বিএনপি মহাসচিব বলছেন ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই, সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে। একবিংশ শতাব্দীর পঞ্জিকা থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এক আক্ষেপের নাম ছাত্র সংসদ নির্বাচন। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য কোথাও 3 যুগ, কোথাও 3 দশক, যেন সোনার হরিণ ভোটাধিকার, নতুন নেতৃত্ব। শিকল ভাঙা গণঅভ্যুত্থানে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে নির্বাচনের হাওয়া। শরতের বাতাস কি নিয়ে যাবে ছাত্র সংসদকে হৈমন্তীর সাতালে? শিক্ষার্থীদের মন শীতল করবে কিসে? সে উত্তর মিলবে একদিন পরেই। অনেকেই বলছেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। এ নিয়ে 2 প্রজন্মের 2 ভিপি জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদুর রহমান মান্না বলছেন রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের বিজয় জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে। আর নুরুল হক নূর বলছেন ক্যাম্পাসের জয় পরাজয় জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় রাজনীতিতে একটা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে এবং যেই দলের ছাত্র সংগঠনই যারাই জয়লাভ করে সেটা সেই দলের জন্য একটা সহায়ক হবে। এরা কিন্তু রাজনৈতিক বিবেচনার চেয়ে তাদের কর্মকাণ্ড একটা শিক্ষার্থীদের কাছে প্রাধান্য পাবে। এই ইউনিভার্সিটিতে অন্য একটা সংগঠন জিতেছে তাহলে ওদের দলই ভালো করবে, মানে এরকম একটা ইম্প্যাক্ট হয়, তার বেশি কিছু হয় না। কিন্তু যে দোদুল্যমান মানুষ আছে, একটা সার্ভে হয়েছে না 38% মানুষ এখনও ডিসাইড করে নাই, যদিও ওখানে থাকবে না, এই মানুষগুলো সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে, সেই অর্থে বলছি। একটা নির্বাচনী সমঝোতার আবার প্রধান 2টি রাজনৈতিক দলেরও এই বিষয়ে ভিন্ন মত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ভালো প্রভাব ফেলবে। ছাত্র সংসদে যারা জিতবে, ছাত্র রাজনীতির এই ধারা, এই বিজয়, এই ইমেজ, এই আবহাওয়ার ঢেউটা কিন্তু সারা বাংলাদেশে আছড়ে পড়বে। ইন দি মিন টাইম এসে পড়তেছে জাতীয় সংসদ নির্বাচন। নিশ্চয়ই এর প্রভাব থেকে জাতীয় নির্বাচন মুক্ত থাকবে না, ভালোই প্রভাব পড়বে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন। জাতীয় নির্বাচনের ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের তার নিজস্ব যে আপনার চিন্তা ভাবনাগুলো, তার প্রয়োজনগুলো, তার রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো, সেগুলোর ব্যাপার আছে। আর ছাত্রদের নির্বাচনে কিন্তু ওখানে একটা ডিফারেন্ট ইস্যু আছে। ওদের যে ইন্টেলেকচুয়াল, তারা অনেক বেশি ডেভেলপড। এর একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে দলীয় সদস্যই থাকে, তাহলে সেটা একটা থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। চলতি মাসের 9, 11, 25 তারিখ যথাক্রমে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
বাগেরহাট জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই বন্ধ রয়েছে বাগেরহাট জেলার সকল যানবাহন চলাচল। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানেও ঝুলছে তালা। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন হরতালে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা? আসলে সৃষ্টি হয়নি, তবে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে শাম্মী। এখানে আমরা যেটি দেখেছি বাগেরহাটের কাটাখালী মোড় থেকে শুরু করে বাগেরহাটের যেটি শুরু জেলার, সেখান থেকে বাগেরহাট শহর পর্যন্ত অন্তত 20টা জায়গা ব্যারিকেড দেওয়া রয়েছে, যেখানে যেটি ভেদ করে আসলে মোটরসাইকেলও যাওয়া আসা করতে পারছে না। বিভিন্ন পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে এবং মোড়ে মোড়ে বিক্ষোভ করছে যারা হরতাল আহ্বানকারীরা রয়েছেন। এবং আমরা রয়েছি এই মুহূর্তে এখানকার আদালত চত্বরের সামনে, এখানে ভিড় রয়েছে। আদালত চত্বরে এখানে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর একটু আগে পাশে নির্বাচন অফিসারের কার্যালয়, সেখানেও কিন্তু তালা ঝুলছে। আমরা দেখেছি যে বিক্ষোভকারীরা তারা কিন্তু তারা সকালে মিছিল সহকারে সেখানে যে তালা লাগিয়ে দিয়েছে এবং যে কারণে সেখানে কর্তব্যরত যারা ভিতরে প্রবেশ করতে চেয়েছিল অনেকেই ভিতরে প্রবেশ করতে পারেনি। এছাড়া জেলা প্রশাসক অফিস তার কার্যালয়ে প্রবেশ করতে গেলে সেখানেও বাধার সম্মুখীন হয়ে তিনি ফিরে গেছেন। এছাড়া আমরা দেখেছি যে কাটাখালী মোড় এলাকা যেটি গুরুত্বপূর্ণ এবং সেটা ঢাকা বাগেরহাট, ঢাকা খুলনা, ঢাকা মংলা সড়ক, সেই জায়গাটাতেই অনেক পণ্যবাহী ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তারা যেতে পারছে না। তো এখানকার যারা আন্দোলন করছেন, যারা হরতাল আহ্বান করেছেন, এই হরতালের সবাই কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্তে যাচ্ছেন তারা ভোগান্তিতে পড়ছেন। তবে তারা বলছেন যে আমার এই ভোগান্তি তারা এটা মেনে নিয়েছেন, কারণ তারা চান যে খুলনা বাগেরহাটের যে 4টি আসন রয়েছে জেলার সেটি কিন্তু পুনর্বহাল করতে হবে। এই দাবিতে সবাই কিন্তু একমত। সে কারণে একটি কমিটি গঠন হয়েছে, সেটি হচ্ছে সম্মিলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সম্মিলিত একটি কমিটি তারা গঠন করেছেন এবং তাদের আহ্বানে এই আন্দোলনটি চলছে এবং সেখানে সকল দলের অংশগ্রহণ রয়েছে এবং তারা বলছেন যে 4টি আসন ছিল যেটি কমিয়ে তিনটি আসনে নেওয়া হয়েছে। যেমন বাগেরহাট 1 আসন যেটি ছিল মোল্লাহাট, চিতলমারি, ফকিরহাট, সেটিকে সদর আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাগেরহাট সদরের সঙ্গে চিতলমারি এবং মোল্লাহাট আসন উপজেলাকে যুক্ত করা হয়েছে। এছাড়া মোড়লগঞ্জ এবং শরণখোলার সঙ্গে বাগেরহাটের কচুয়ার যে সদরের যে অংশ ছিল সেটিকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া মোংলা, রামপালের সঙ্গে ফকিরহাট উপজেলাকে সংযুক্ত করা হয়েছে। তো সব মিলিয়ে এখানকার যে সকাল থেকেই ইসলামী দলগুলো এবং বিএনপি, জামাত যারা রয়েছে সবাই কিন্তু মাঠ পর্যায়ে রয়েছে এবং মাঠে তারা স্লোগান দিচ্ছে এবং তারা পুনরায় এই 4টি আসন বহালের দাবিতেই তাদের এই ধর্মঘট চলবে এবং হরতাল চলবে এবং আগামীতে আরও কর্মসূচি তারা দিবে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতাল কর্মসূচির সর্বশেষ খবর। হরতাল পরিস্থিতির খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে নেত্রকোনায় 4 কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদে 4 দিন ধরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির 809 জন কর্মকর্তা কর্মচারীর গণছুটি চলছে। এতে গ্রামগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের পরিমাণ। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। জানাবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে যাওয়ার ঘোষণায় গ্রাহক সেবায় ভোগান্তি কেমন? স্বামী, আপনি জানেন যে নেত্রকোনায় গত 4 দিন ধরে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির যে 809 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কিন্তু গণছুটি চলছে। সারা বাংলাদেশে যখন গতকাল রোববার গণছুটির ঘোষণা দিয়েছে, এর আগে কিন্তু নেত্রকোনা গত বৃহস্পতিবার গণছুটির ঘোষণা দিয়ে কিন্তু কর্মস্থল ত্যাগ করেন এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এই গণছুটির ফলে কিন্তু নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির যে 6.5 লাখ গ্রাহক রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমি যখন লাইভে কথা বলছিলাম এর ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছি আসলে 20 থেকে অন্তত 30 জন গ্রাহক কিন্তু তাদের বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু এই অফিসে এসেছিলেন এবং বিদ্যুৎ বিল দিতে না পেরে কিন্তু তারা পুনরায় ঘুরে যেতে হয়েছে। গতকালকেও কিন্তু তাদের এই ভোগান্তি পোহাতে হয়েছে এবং এই 4 দিন ধরে কর্মকর্তা কর্মচারীরা না থাকার ফলে এই বিদ্যুৎ পরিষেবার মতো গুরুত্বপূর্ণ একটি খাতের এই
ব্যবস্থা অচল থাকার ফলে কিন্তু গ্রামগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমরা গ্রামগুলোতে খোঁজ খবর নিয়েছিলাম, যেমনটা জানতে পেরেছি আসলে এখন এমনিতেই গরম চলছে, তার উপর তীব্র লোডশেডিং বাড়ার ফলে কিন্তু জনভোগান্তি অনেকটাই বেড়ে গেছে। আসলে কবে নাগাদ এই আন্দোলন আসলে শেষ হবে তা নিয়ে কিন্তু এখন গ্রাহক যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং তারা যেমনটা বলছেন যে আসলে এই রকম আন্দোলন আসলে অনেকটাই অযৌক্তিক। তারা আন্দোলনের যেতে পারে, তবে গ্রাহকদের ভোগান্তিতে রেখে এই ধরনের আন্দোলনের ফলে প্রতিনিয়ত কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর যে গ্রাহকরা তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। তাই তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা কিন্তু অন্য পদ্ধতিতেও তাদের দাবি আদায় করতে পারে, এমনটাই কিন্তু বলছিলেন। তবে এখন পর্যন্ত যারা আন্দোলনে রয়েছেন বা যারা আন্দোলন করে যাচ্ছেন তারা কি আদৌ এই অফিসে ফিরবেন কিনা, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা এটি কিন্তু এখন দেখার বিষয়। তবে এখন পর্যন্ত বলা যায় নেত্রকোনার যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু এই চলমান আন্দোলনের ফলে কিন্তু অনেকটাই ভোগান্তি শিকার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। শাম্মী। প্রায় ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপি সম্মেলন। সেখানে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? স্বামী প্রায় 7 বছর 8 মাস পরে ঠাকুরগাঁওয়ের জেলা বিএনপির সম্মেলন। 5টি উপজেলা থেকে এই জেলার 5টি উপজেলা থেকে 8 জন কাউন্সিলর আজকে ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সম্মেলন ঘিরে একেবারে সাজ রব যেটিকে বলা হয় সেটি ঠাকুরগাঁয়ের পথে প্রান্তরলিতেগুলিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের যাদের সঙ্গে কথা হচ্ছে তারা বলছেন যে 1.5 দশকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা একত্রিত হতে পারেননি। একত্রিত হতে না পারার কারণে তাদের যে সাংগঠনিক যে ব্যাপারগুলো সেগুলো তারা ভালোভাবে করতে পারেননি, যার ফলশ্রুতিতে আজকের এই সম্মেলন কেবলমাত্র একটি সম্মেলন নয়, তাদের কাছে একটি মহা মিলনের ব্যাপারও বটে। একই সঙ্গে তারা বলছেন আজকের এই সম্মেলনে যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, সেই হিসেবে এই আজকের বক্তব্য কেবলমাত্র সম্মেলন ঘিরেই নয়, তারা এই বক্তব্যকে আগামী নির্বাচনের যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনা সেটিকে আসলে দিক নির্দেশনা হিসেবেই নেবেন, যার কারণে তারা আরও বেশি উৎসবমুখর পরিবেশে মুখে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনবার জন্য। একই সঙ্গে আমি জানিয়ে রাখি এখানে প্রায় যেদিন আসলে তফসিল ঘোষণা করা হয় তারপরে 5টি পদের বিপরীতে 11 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আমরা জানতে পেরেছি আজকে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদ ব্যতীত বাকি সব পদের মনোনয়ন প্রত্যাশীরা আসলে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে বিএনপির জন্য এখানে যোগ্য মনে করবেন তাকেই দায়িত্ব দিবেন, তার সম্মানে তারা তাদের যে পদের প্রত্যাশা সেটি থেকে তারা সরে এসেছেন। একই সঙ্গে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য যে 4 জন লড়ছেন সেই 4 জনের পদের বিপরীতেই আজকে গোপন ব্যালটে কাউন্সিলররা ভোট প্রদান করবেন। তবে জানা গেছে যে সেই 4 জনের মধ্যে 1 জন মনোনয়ন প্রত্যাহার করেছে, 3 জন এখন সাধারণ সম্পাদক পদে লড়বেন। আজকে যদি ভোট হয় সম্মেলন শুরুর আগে যদি কোনো ধরনের আসলে সিদ্ধান্ত ব্যাপার না থাকে তাহলে সেই 3টি পদের বিপরীতে ভোট হবে বলে কাউন্সিলররা জানাচ্ছেন। নেতাকর্মীরা বলছেন যে আগামী নির্বাচনে ঠাকুরগাঁও জেলা বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে বেশি সংঘবদ্ধ এবং সংগঠিত। তারা তাদের যে নির্বাচনের প্রস্তুতি সেই প্রস্তুতির ব্যাপারেও তারা একেবারে ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধতার প্রশ্ন তারা তাদের দলের মহাসচিবের যে সম্মান সেই সম্মানের জন্য তারা রাখবেন বলে তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে যারা এসছেন তারা বলছেন যে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে নির্বাচনী আসন সেই নির্বাচনী আসন ছাড়াও আরও যে 5টি উপজেলা রয়েছে সেই সব উপজেলাতেই তাদের শক্ত যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাগুলো তারা আরও বেশি বেগবান করবেন। এবং আজকের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য তো রাখবেন, একই সঙ্গে উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব, তিনি ইতিমধ্যেই ঠাকুরগাঁয়ে এসেছেন। এছাড়াও শামসুজ্জামান দুদু বক্তব্য রাখবেন এবং বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তারও বক্তব্য রাখবার কথা রয়েছে। সম্মেলন চলবে, পরের সংবাদে আমরা আপডেট জানাতে পারবো। এই ছিল এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন ঘিরে সবশেষ খবর। শাম্মী। জেলা বিএনপির সম্মেলনে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাদের। এ বিষয়ে জানাতে কোতোয়ালি মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ কি বলছে?
স্বামী গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন এবং তার মা কুমিল্লার কালিয়াজুরি যে বাড়িতে ঘুমিয়েছিলেন, তখন তাদের মৃতদেহ উদ্ধার করে তার ভাই ঘরে ঢোকার পরে সে দেখতে পায় যে তারা নিঃশব্দ এবং সেখানে কোনো সারা শব্দ না পেয়ে তারা বিষয়টি সন্দেহ করেন এবং পুলিশকে অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে তাদেরকে মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়েছে এবং এখানে তারা এই বাড়িটিতে ভাড়া থাকতেন। কালিয়াজুরি যে বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত বলছে যে আসলে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে কিংবা কিভাবে তারা মারা গেছেন সে বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি তদন্তাধীন বিষয় এবং পরিবার থেকে যারা তার ছেলেরা বলছেন যে তারা 2 ভাই এবং 1 বোন ছিলেন এবং যে বোনটি মারা গেছে সে বিষয়ে তারা বলছে যে তাদের ঘর থেকে 4টি মোবাইল এবং একটি ল্যাপটপ চুরি হয়েছে এবং তারা ঘরে ঢোকার পর প্রথম তার ভাই যিনি কুমিল্লা কোর্টের একজন লয়ার, তিনি ঢোকার পর তার মা এবং বোনকে মৃত দেখেন এবং তারা বিষয়টি সন্দেহ করছেন যে শ্বাসরোধ করে কে বা কারা তার ঘরে ঢুকে তাদেরকে হত্যা করে থাকতে পারে। তো এরপর পুলিশ তাদেরকে 2টি মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে এসেছে এবং এখান থেকে এটি কুমিল্লা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হবে এবং সেখানে পোস্টমর্টেম করা হবে। তো এখানে তার ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকতেন এবং কুমিল্লা সদর উপজেলাতেই তাদের বাড়ি এবং বাড়ি সংস্কারের জন্য আসলে ভাড়া বাসায় তারা থাকতেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। শাম্মী। প্রতিষ্ঠার 25 বছর পর ছাত্র সংসদের দাবি তুলেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে চলছে জোর তৎপরতা। সম্প্রতি অনশনের মতো প্রতীকী কর্মসূচিও পালন করেন তারা, যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। 1999 সালে টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পর কার্যক্রম শুরু হয়। এরপর 2003-04 শিক্ষাবর্ষে এখানে একাডেমিক কার্যক্রম চালু হয়। শিক্ষার্থীরা বলছেন এখানে ছাত্র সংসদ না থাকায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষার্থী এখান থেকে রাজনৈতিক চর্চা করতে পারছেন না। 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন করে জেগেছে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গন। চলছে কেন্দ্রীয় হল ও ছাত্র সংসদ নির্বাচন। এমন অনুকূল পরিবেশে এখন আলোচনায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গেল 11 আগস্ট থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তারুজ্জামান সাজু। সাধারণ শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেন। অনশন কর্মসূচিতে গিয়েছি কারণ আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সাথে টাল বাহানা করছে, যে তারা বলছে যে আমরা ভেবে দেখি, আলোচনা করে দেখি। তো আমরা বারবার তাদেরকে বলেছি যে জুলাই একটি মীমাংসিত বিষয় এবং জুলাইয়ের যে 9 দফা দাবি তার একটি দাবি যেহেতু যে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় আবাসিক ব্যবস্থা সহ হলের নানা সমস্যার সমাধানে নেওয়া হয় না কোনো উদ্যোগ। নেই তেমন খেলাধুলার আয়োজন, অপর্যাপ্ত বই ও অডিটোরিয়াম, সেই সঙ্গে শ্রেণীকক্ষের সংকট। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক চর্চা ব্যাহত হচ্ছে। ছাত্র সংসদ হলে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেক সংকট থাকে, ক্লাসরুমের ম্যাটেরিয়ালসগুলো অনেক সময় পাওয়া যায় না। ছাত্র সংসদ আমাদের হেল্প করবে এগুলা পূরণ করে দিতে, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা থাকবে আর কি ক্যাম্পাসে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা ছাত্রদের অধিকার আদায়ের প্রতিষ্ঠা ইনশাল্লাহ কার্যকর করতে পারবো। যে কোনো সমস্যা প্রশাসন যেন স্বেচ্ছাচারিতা না করতে পারে এবং বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রেই যেন কেউ বৈষম্যের শিকার না হয়, সেই জন্য ছাত্র সংসদ অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো বলছে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে হল দখল, টেন্ডারবাজি ও অনিয়ম দুর্নীতি বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ে বিরাজ করবে শিক্ষা ও মননশীলতার সুবিন্যস্ত পরিবেশ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠিত হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে কি হবে যে ক্ষমতাসীন দলের যে স্টুডেন্ট উইং থাকবে তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ মাকসুর মধ্যে বিভিন্ন দলমতের প্রার্থীরা সেখানে নেতৃত্ব দিবে। মাকসু হলে আশা করি এখানে নির্বাচিত প্রতিনিধি আসবে যারা ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে তাদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং প্রশাসনিক যে ছাত্রদের উপর একটা প্রেশার থাকে এগুলা নিরাময়ে কাজ করবে।
বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মতামত প্রকাশ ও রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মেনে চলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেখানে কল্যাণ হয় সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক প্ল্যাটফর্ম সবকিছুকে পাশ কাটিয়ে শুধুমাত্র ছাত্র এই পরিচয় নিয়ে যারা আসবে তাদের কল্যাণে কাজ করবে এমন একটা গোষ্ঠী অবশ্যই আমার দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট ও অফিস প্রধানদের সাথে সভা করা হয়েছে। উচ্চতর কমিটি করে ছাত্র সংসদের বিষয়টি সরকারকে অবগত করা হবে। আমরা একটা কমিটি করতে যাচ্ছি এবং কমিটি করার প্রসেসটা শুরু হয়েছে এবং কমিটি হয়তো আজকের মধ্যেই হয়ে যাবে। তারপরে এই কমিটি ছাত্র সংসদ করার বিষয়ে আইনের কোথায় কনফ্লিক্ট আছে এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় তারা বসে এটা আলোচনা করে তারা একটা সুপারিশ করবেন। আমরা ওই সুপারিশ মোতাবেক আমরা ইউজিসি এবং গভর্নমেন্টকে বিষয়টি জানাবো। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬,০০০ শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে। ইঞ্জিনিয়ারিং সহ ১৯ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারছেন শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। নওগাঁর মাঠে এখন আউশ ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। তবে এই বছর বৈরী আবহাওয়ার প্রভাবে ফলন ভালো না হওয়ায় দাম কম পেয়ে হতাশ তারা। রয়েছে লোকসানের শঙ্কা। তবে কৃষি উপকরণের দাম কমানো হলে লাভের সম্ভাবনা বাড়বে বলে জানান কৃষকরা। আব্বাস আলীর পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। নওগাঁর মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী আউশ ধান। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি আর কোথাও পোকার আক্রমণে ধানের ফলন হয়েছে কম। তবুও ধান কাটতে ব্যস্ত চাষিরা। ইতোমধ্যে ৫০% ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা জানান চলতি বছরে উৎপাদন খরচ বাড়ায় বিঘা প্রতি খরচ বেড়েছে অন্তত ১৫০০ টাকা। জমি রোপণ থেকে ধান কাটা পর্যন্ত আবাদ খরচ হয় বিঘা প্রতি প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ টাকা। বিঘা প্রতি ফলন হচ্ছে ১২ থেকে ১৬ মণ। বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯৫০ টাকায়। ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ফলনে আসতেছে ১৩ থেকে ১৬ মণ। এই ধান কাটার পর আবার আমন ধান আসব। ধানের দামও খুব ভালো ছিল, ১১,০০০ টাকা থেকে ১১০০ টাকা, ১১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবারে ধানের ফলনও কম, তুলনামূলকভাবে ধানের দামও কম। বৃষ্টির কারণে ধানের চিটার হয়ে গেছে আর পোকার আক্রমণটা বেশি হয়েছে, বীজ ঠিক মতো ব্যবহার করা যায়নি। এই কারণে ধানের ফলন অনেক কমে গেছে। ধানের দাম খুবই খারাপ, ৮০০ থেকে ৯০০ পর্যন্ত বিক্রি। এই দিয়ে তো আমাদের পোষায় না। ধানের যে খরচা সেই হিসাবে ধানের কোনো মূল্যে পোষায় না, কৃষকের অনেক লস। হাটে নিয়ে গেলে লিবাস আছে না, তার মধ্যে ব্রয়লার এলাকা কিন্তু আমরা বলতেছে এলজি সাইজে আমরা ধান লিব কি করে, এই জন্য হাটের ধান নিয়ে আবার ঘুরে নিয়ে আসা লাগতেছে। যদি তেলের দাম বা সারের দাম কমতো তাহলে আমরা লাভবান হতাম। এদিকে বেড়েছে শ্রমিকের মজুরিও। ১ বিঘা জমিতে খরচ হচ্ছে ২ থেকে ২৫০০ টাকা। আবার কোথাও মজুরি হিসেবে বিঘাতে ৩ মণ ধান নিচ্ছেন শ্রমিকরা। ধান কাটতে ২৫০০ থেকে ৩০০০ টাকা দূরত্ব হিসাবে। ধানের ফলন কম, তারপর ধানের দাম কম, কাটিয়ে পড়তে হচ্ছে না। আমরা কেউ করছি কাটবো, কেউ করতে বাদ যাবো। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। এছাড়া চলতি বছর ৪০,০০০ কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয় কৃষি বিভাগ। কিছু কিছু জমি যে জমিগুলো একটু বেশি পানিতে আছে সেই জমির হয়তো ফলন সামান্য একটু কম হতে পারে। তাছাড়া ফলন ভালো এবং কৃষক একটু দাম ভালো পাইছে এবার, এই জন্য কৃষক মোটামুটি ভালো খুশি। তারা দুইটা ফসল মানে বোরো ধান কাটার পরে এই আউশটা করার পরে তারা আবার কিন্তু আমনে চলে যাবে, যার জন্য মাঝখানে একটা বেশি ফসল পাচ্ছে, এই জন্য তারা আসলে খুশি। জেলায় এবার প্রায় ২,৮১,০০০ টন ধান উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য ৭০০ কোটি টাকারও বেশি। এখন নওগাঁ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তীব্র পানির সংকটে ভুগছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ। শুকিয়ে যাচ্ছে তাদের ফসলের মাঠ। পর্যাপ্ত খাবার পানি পাচ্ছে না বাসিন্দারা। পানি সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। পশ্চিম তীরের বেশিরভাগ পানির উৎস দখল ও ধ্বংস করে ফেলেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
2023 সালে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে বেড়েছে সহিংসতার হার। জাতিসংঘের তথ্যমতে চলতি বছরের প্রথম 7 মাসে 9 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, এই অঞ্চল থেকে তাদের বিতাড়িত করার মিশনে নেমেছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই পানির জন্য লড়াই করে যাচ্ছে। এবার ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের বেশ কয়েকটি পানির উৎস বন্ধ করে দিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। জাতিসংঘ বলছে, গেল 6 মাসে অধিকৃত পশ্চিম তীরের পানির কূপ, পাইপলাইন, সেচ নেটওয়ার্ক এবং পানির অবকাঠামোতে ভাঙচুরের 62টি ঘটনা ঘটেছে। পর্যাপ্ত খাবার পানি পাচ্ছে না ফিলিস্তিনি বাসিন্দারা, শুকিয়ে গেছে তাদের ফসলের মাঠ। তীব্র পানির সংকটে ভুগছে গবাদি পশু। অধিকৃত পশ্চিম তীরের প্রশাসনিক রাজধানী রামাল্লায় পানির সংকটে বাসিন্দারা হাহাকার করছে। إذا بسكروه بيقطع المي البير بيطفي وإذا طفى البير هذا مشكلة. فيها يعني ضغط بسبب المستوطنين قطعوا المي عن كفر مالك وهي أساس اللي بتوزع على الضفة. بدنا الساعة المي رايح يصير النزاع أكثر من الاحتلال. أهم مش المي عندنا. রামাল্লা থেকে প্রায় 16 কিলোমিটার উত্তর পূর্বে আইন সামিয়া একটি মিঠা পানির ঝর্ণা ও পানি বিতরণ কেন্দ্র দখল করে রেখেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। অথচ এই উৎসগুলোর উপর প্রায় 20টি ফিলিস্তিনি গ্রাম নির্ভর করে আছে। পানির উৎস ধ্বংস বা নষ্ট করার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করলেও কোনো ব্যবস্থা নেয়নি। الإسرائيليين هدفهم مش تخفيض مياه بحجج طبيعية أو بحجج نقص الأمطار. الموضوع أمني واقتصادي وممنهج من قبل حكومة المستوطنين لترحيل الناس. সম্প্রতি ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ প্রাকৃতিক ঝর্ণার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দিচ্ছে না। জীবন বাজি রেখে পানি সংগ্রহ করতে দূর দূরান্তে যেতে হচ্ছে ফিলিস্তিনিদের। বর্তমানে এই অঞ্চলের পানির উৎস মূলত ইসরায়েলিদের হাতে। منتعجة جدا نتيجة انه في هناك كميات كبيرة من المياه ومياه بدون حساب عند المستوطنين، بينما في المقابل التجمعات الفلسطينية بتلاقيها تجمعات جافة لا يوجد فيها ماء حتى للشرب. তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, প্রতি বছর 90 মিলিয়ন ঘনমিটার পানি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তারা বুঝিয়ে দেয়। ফিলিস্তিনিদের পানির সংকট তেমন নেই। This is our land. If they want to live here peacefully with us, okay. But if anybody wants to kill us and wants us to leave here, they're the ones who have to leave. অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ পশ্চিম তীরে বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মত দেয়। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বড় বাধা হয়ে দাঁড়াবে পশ্চিম তীরের বসতি স্থাপনকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট বোর্ড হিসেবে অনেকে আগেই নিজেদের নাম নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। দিন যত পেরিয়েছে ততই ফুলে ফেঁপে উঠেছে বিসিসিআই এর ব্যাংক ব্যালেন্স। সবশেষ 5 বছরে বিসিসিআই এর নগদ সম্পদ বেড়েছে কয়েক গুণ। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। ব্যাংকের হিসেবে শেষ 5 বছরে যুক্ত হয়েছে 20,185 কোটি টাকা। এমন একটা সংখ্যা আর্থিকভাবে নিশ্চিতভাবেই শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করে। 1000 কোটি টাকার এই হিসেবটা গেল অর্ধ দশকে টের পেয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর্থিক বিচারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ডের সক্ষমতার নজির এই ব্যাংক ব্যালেন্স। বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় সংস্থার সাধারণ সম্পাদক নিজেদের আর্থিক বিবরণীতে এই তথ্য তুলে ধরেন। এতে জানানো হয় 2023-24 অর্থ বছরে সকল রাজ্যে ক্রিকেট বোর্ডকে আর্থিক সাহায্যের পর বিসিসিআই এর ব্যাংকে মোট অর্থের পরিমাণ 20,686 কোটি রুপি। বাংলাদেশের টাকার অঙ্কে যা প্রায় 28,500 কোটি টাকার বেশি। অথচ 2019 সালেও বিসিসিআই এর কোষাগারে ছিল প্রায় 8,367 কোটি টাকা। রাজস্ব ফাঁকের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিসিসিআইর নামের পাশে। সবশেষ আর্থিক বিবরণীতে অবশ্য এই বিতর্কের জবাবও মিলেছে। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র আয়করের জন্য 4,350 কোটি টাকা বরাদ্দ রেখেছে ভারতের ক্রিকেট বোর্ড। অবশ্য এতটা আর্থিক উন্নতির পরেও ম্যাচ সম্প্রচার এবং পুরুষ দলের খেলা থেকে আয় কমেছে ভারতের। 2023 সালে নিজ দেশে বিশ্বকাপ সম্প্রচারের সুবাদে 2,500 কোটি রুপি পেয়েছিল বিসিসিআই, সেটা নেমে এসেছে 831 কোটি রুপিতে।
এমন অভাবনীয় আর্থিক উন্নতির সুবাদে বেড়েছে ব্যয়ও। ক্রিকেট অবকাঠামো উন্নয়নে 500 কোটি রুপি এবং অবকাঠামো উন্নয়নে 1200 কোটি রুপি বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছে বিসিসিআই। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকাল, গণতান্ত্রিক যাত্রায় দিশা খুঁজে পাওয়ার আশা শিক্ষার্থীদের। ছাত্র সংসদ ভোটের ফল প্রভাব ফেলতে পারে জাতীয় নির্বাচনে, মনে করে জামায়াত। আকাঙ্ক্ষা ভিন্ন বলছে বিএনপি। চারটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ, বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নেত্রকোনায় 4 কর্মকর্তাকে বহিষ্কারে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি, ব্যাহত সেবা কার্যক্রম, বেড়েছে লোডশেডিং। তীব্র পানি সংকটে অধিকৃত পশ্চিম তীর, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস বেশিরভাগ উৎস, চরম ভোগান্তিতে ফিলিস্তিনিরা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/এখন tv।